রাজশাহীর গোদাগাড়িতে ঘিরে রাখা বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে 5 জঙ্গি নিহত, গুলিবিদ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু, 3 পুলিশ আহত। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রেকর্ড 15 লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল। তবে এখনও করের আওতার বাইরে রয়ে গেছে বেশি আয়ের অনেকেই। ভীতি দূর করার তাগিদ। হাওড়াঞ্চলে জীবিকার তাগিদে এলাকা ছাড়ছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা, বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। সরকারি কার্যক্রম অপ্রতুল, অভিযোগ হাওড়বাসীর। কাজের ধীর গতিতে অনিশ্চয়তায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইনের ভবিষ্যৎ। প্রকল্প পরিচালকের নানা অজুহাত, পুরো প্রকল্প ঝুলে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞের। এবং সঠিক সময়ে যত্ন নেয় রাজশাহীর বাগানে এখন থোকায় থোকায় কাঁচা আম। রপ্তানিযোগ্য আম উৎপাদনে ফ্রুট ব্যাগের আমদানি শুল্ক কমানোর দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই রাজশাহীর জঙ্গি আস্তানার খবর। রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে এক নারীসহ 5 জঙ্গি নিহত হয়েছে। অভিযানের সময় গুলিবিদ্ধ ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন মারা গেছেন। আহত হয়েছে আরও 3 পুলিশ সদস্য। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ভোরে গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামে মাঠের মাঝে একটি টিন শেড বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছে পাশের একটি পুকুর থেকে বাড়িটি লক্ষ্য করে বিশেষ কায়দায় পানি নিক্ষেপ করতে থাকে। পাশাপাশি তাদের আত্মসমর্পণের আহ্বান জানান। এ সময় বাড়ির ভেতর থেকে কয়েক দফা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে 2 শিশুকে নিয়ে বাড়িটি থেকে বেরিয়ে আসে এক নারী। কিছুক্ষণ পর হঠাৎ বাড়ি থেকে আরো কয়েকজন বেরিয়ে এসে মাঠের মাঝে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই 4 জঙ্গি নিহত হয়। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মী গুলিবিদ্ধ হন এবং আহত হন আরো 2 পুলিশ সদস্য। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে বাড়িটি থেকে বের হয়ে আসা নারীর সঙ্গে থাকা 2 শিশুকে কৌশলে উদ্ধার করেছে পুলিশ। বাড়িটিতে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করত বলে জানিয়েছে এলাকাবাসী। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পঞ্চাশ থেকে 60 ফিট আমরা দূরে থেকে পানি মারছিলাম। আমরা আমাদের পিপি সব নিয়ে পানি মারছিলাম, কিন্তু ওই পানি আহত দিয়ে ওরা কিন্তু দৌড়িয়ে এসছে আমাদের কাছে। সাইডে পুলিশও ছিল আমাদের, হ্যাঁ সাইডে পুলিশ ছিল, কিন্তু আমাকে আগে কিন্তু মেরেছে, ওই ফালা মেরছে। যে আমার পাশে যে আহত হয়েছে মরে গেল কি বলতে পারবো না। মাহবুব তাড়াতাড়ি তুমি পালাও। আমি উল্টা পাল্টা আমি ওখানে 2-3টা গোট খেয়েছি। এখানে সাজ্জাদ, তার বাসা ছিল আগে মাছমারা, পরে 2 মাস আগে এখানে বাসা করেছে। কিন্তু সে যে কি ধরনের কেউ এটা গতিবিধি, তার আচার আচরণ আমরা খেয়াল করতে পারিনি এবং আশপাশের মানুষও খেয়াল করতে পারেনি। বম ডিসপোজাল টিম না আসা পর্যন্ত ভিতরে ঢুকতেছি না, যার জন্য আমরা এখনো স্যাঙ্গুইন হতে বলতে পারতেছি না ওই বাড়ির ভিতরে আরো কেউ আছে কিনা আর মৃতের সংখ্যা সঠিক কত। তবে আমরা 4টা ডেড বডি পড়ে থাকতে দেখতেছি দূর থেকে। আমাদের মানে তাদের ব্লেস্ট তারা বাস্ট করে তারা আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আরো তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি। ইমতিয়াজ, আমি আগে জানিয়েছিলাম যে আজ ভোর থেকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামে
জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত বেশ কয়েক ঘন্টা এই বাড়িটি ঘিরে রাখার পর সকাল 7:30টার দিকে ওই বাড়িটি লক্ষ্য করে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছুড়ে মারে। মূলত এর পরপরই তাদেরকে আত্মসমর্পণের জন্য জোর আহ্বানও জানান পুলিশের পক্ষ থেকে। তবে তারা আত্মসমর্পণ না করে পুলিশের উপরতলা গুলিবর্ষণ করে এবং এক পর্যায়ে তারা বেশ কয়েকজন সেই বাড়িটি থেকে বের হয়ে এসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটান এবং সেই বিস্ফোরণে আমরা ঘটনাস্থলেই 4 জন জঙ্গি নিহত হয়েছে বলে খবর পেয়েছি এবং সেখানে একজন ফায়ার সার্ভিসের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল। তাকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি 5 জঙ্গি সহ মোট 6 জন এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন। এই এখন থেকে প্রায় 20 মিনিট আগে সাজ্জাদের মেয়ে সুমায়া আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে এবং পুলিশি হেফাজতে রয়েছেন তিনি কিছুক্ষণ আগ পর্যন্ত এই বাড়িটি থেকে বের হয়ে মাঠে বসেছিলেন। পুলিশ ধারণা করছিল যে তার গায়েও আত্মঘাতী কোনো বিস্ফোরণ থাকতে পারে, সেজন্য তাকে বারবার আত্মসমর্পণের জন্য তারা আহ্বান জানাচ্ছিল। শেষ পর্যন্ত তারা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সে আত্মসমর্পণ করেছে। এর আগে পুলিশ আত্মঘাতী বিস্ফোরণের পরপরই 2 জনকে জীবিত উদ্ধার করেছে। এর মধ্যে একজনের নাম হচ্ছে জোবায়ের ও আরেকজন রয়েছে 1.5 মাসের শিশু। আমরা যতদূর জেনেছি ফায়ার সার্ভিসের যে কর্মী মারা গেছেন তার নাম আব্দুল মতিন এবং এখানে যারা রয়েছে মূলত এই বাড়িটিতে সাজ্জাদ 2 মাস ধরে অবস্থান করছে। আশেপাশের যারা এলাকাবাসী রয়েছেন তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তিনি সহ তার স্ত্রী বেলি, তার এক ছেলে আলামিন এবং মেয়ে কারিমা ও আরেক ছেলে রয়েছেন শোয়েব, তারাও এই আত্মঘাতী বিস্ফোরণে মারা গেছে বলে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত ধারণা করা হয়েছে। তবে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে যে 4 জনের মৃতদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। এছাড়াও আমাদেরকে গোদাগাড়ি থানার অফিসার ইনচার্জ হিফজুর মুন্সি যেটা জানিয়েছেন যে দর্শক, রাজশাহীর জঙ্গি আস্তানার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। চলে যাচ্ছি পরের খবরে। 2016-17 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত রেকর্ড সংখ্যক 15,19,000 করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা গত অর্থ বছরের চেয়ে 4 লাখেরও বেশি। বিশ্লেষকদের মতে 16,000 টাকার বেশি বেতনভোগীদের ইটিআইএন নেওয়া বাধ্যতামূলক করায় রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে। তবে বেশি আয়ের অনেক করদাতা এখনো করের আওতায় আসেনি। এনবিআর প্রত্যাশা নতুন নিবন্ধিতদের বড় অংশ আগামী অর্থ বছরই করদাতা হবেন। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। অর্থনৈতিক উন্নতির সাথে বিগত কয়েক বছরে 6% বেশি জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ, কিন্তু মানুষের আয় বাড়লেও সে হারে বাড়েনি করদাতার সংখ্যা। তাই প্রতিবেশী দেশগুলোতে যেখানে কর জিডিপি অনুপাত সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 30%, সেখানে বাংলাদেশের কর জিডিপি অনুপাত মাত্র 10.3%। তবে আসার কথা, গেল অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছর এপ্রিল পর্যন্ত রিটার্ন দাখিলের পরিমাণ বেড়েছে 42%। এনবিআর কর্মকর্তাদের দাবি, বিভিন্ন ধরনের উদ্ভাবনী কার্যক্রম করদাতাদের উদ্বুদ্ধ করেছে। গত কয়েক বছর আমাদের জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেই কার্যক্রমেরই সার্বিক ফল এগুলি। আমাদের ট্যাক্স নেট বাড়ানোর ক্ষেত্রে আমরা যে ড্রাইভ দিয়েছি, আমাদের রাজস্ব প্রদানের জন্য বিভিন্ন রকমের যে উদ্বোধনমূলক কার্যক্রম আমরা নিয়েছি, আমরা মেলা করেছি, আমরা হালখাতা করেছি, আমরা আয়কর সপ্তাহ করেছি। তবে নিবন্ধিত করদাতার সংখ্যা বাড়লেও বেশি আয়ের বিপুল সংখ্যক করদাতা এখনো সিস্টেমে আসেনি বলে মনে করেন এই বিশ্লেষক। 16,000 টাকা বেতন তো আজকাল প্রায় একদম নিম্ন কর্মচারীরও হয়ে যাচ্ছে। এরাই যদি শুধু নিয়মের খাতিরে যদি করদাতা হয়ে থাকে বা এসে থাকে, এবং সেই সংখ্যা নিয়ে তো আমার এ করার কিছু নেই। প্রকৃত করদাতা যে আমার হিসাবের ভিতরে নাই, এই করদাতা হয়েছে কিনা, সেইটা বাড়ছে কিনা, সেটাই ইম্পর্টেন্ট। আয়কর আইনজীবীদের মতে দক্ষ জনবলের সংখ্যা বৃদ্ধি এবং কর অফিসের প্রতি ভীতি দূর করা গেলে করদাতার সংখ্যা অনেক বাড়বে। যে রিটার্ন দেওয়ার মানই বিপদ, এটা ঠিক না। এটাকে কর বিভাগকে নিশ্চিত করতে হবে যে আয়কর রিটার্ন দেওয়ার জন্য এখন সহজীকরণ অনেক কিছু হয়েছে। করদাতা বান্ধব পরিবেশ যদি সকল ক্ষেত্রে যদি নিশ্চিত করা যায়, তাহলে রিটার্নের সংখ্যা বৃদ্ধি পাবে। এনবিআর এর প্রত্যাশা অর্থ বছর শেষে রিটার্ন দাখিলের সংখ্যা 16 লাখ ছাড়িয়ে যাবে এবং ইটিআইএন এর সংখ্যা দাঁড়াবে 30 লাখে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
চীনের অনুদানে নির্মাণ করা হবে নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এ লক্ষ্যে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সম্মেলন কক্ষে 667 কোটি টাকার অনুদান চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম ও চীনের পক্ষে দেশটির রাষ্ট্রদূত মা মিং কিয়াং সই করেন। চুক্তির টাকা সেতু নির্মাণ ছাড়াও অন্যান্য অবকাঠামো নির্মাণেও ব্যয় করা হবে। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন আরও সহায়তা করবে বলে আগ্রহ প্রকাশ করে। Thank you so much. And we'll be able to, inshallah, achieve that all. দেখছেন এ সময় বাণিজ্য। কাজের ধীরগতির কারণে অনিশ্চয়তায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইনের ভবিষ্যৎ। তবে ধীরগতি নিয়ে প্রকল্প পরিচালকের আছেন নানা অজুহাত। তুলে ধরেছেন হাওর অঞ্চলের বন্যার মতো অসামঞ্জস্যপূর্ণ বিষয়ও। বিশেষজ্ঞরা এমন মেগা প্রকল্পে বিকল্প কোনো ব্যবস্থা না রাখাকে দুর্বলতা হিসেবে দেখছেন। এতে প্রকল্পটি ঝুলে যেতে পারে বলে আশঙ্কা তাদের। খলিলুর রহমানের ক্যামেরায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইন নিয়ে রাশেদ লিমনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। আমাদের জোরসোরে কাজ চলছে, আশা করি আগামী 1.5 বছরের মাঝে এই অংশটুকু সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। মন্ত্রী বলছিলেন লাকসা মাখৌরা ডাবল লাইনের কাজের অগ্রগতি নিয়ে। ঢাকা চট্টগ্রাম রুটের 320 কিলোমিটার রেলপথের মধ্যে 248 কিলোমিটার পথ এখন ডাবল লাইন। চলছে শেষ ভাগে লাকসা মাখৌরা ডাবল লাইনের কাজ। সরজমিনে দেখা গেল কাজ চলছে ধীর গতিতে। কোথাও 10টি মেশিনের জায়গায় চলছে একটি, কোথাও আবার কাজই বন্ধ। কাজ তো দেখা যাচ্ছিল, এইদিকে কাজ বন্ধ, কাজ এরকম কেন চলো তো, আমাদের এইদিক তবুও চলতেছে, ওইদিকে আরো চলে না। শেষ ভাগে এই 72 কিলোমিটারে রয়েছে লুপ ও সাইডিং সহ 184.60 কিলোমিটার ডুয়েল লাইন নির্মাণ ও বিদ্যমান রেল লাইনকে ডাবল গেজে রূপান্তরের কাজ। এছাড়া নতুন ও পুরাতন লাইনে 12টি ব্রিজ ও 47টি কালভার্ট নির্মাণ, যা শেষ করার কথা রয়েছে 2020 সালের জুনের মধ্যে। কাজের এমন ধীরগতির কথা প্রকল্প পরিচালক স্বীকার করে তুলে ধরেন নানা অজুহাত। আর্লি বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় চলন বিল, হাওর এলাকা পানিতে চলে গেছে, তো এই সমস্ত প্রভাব তো আমার প্রজেক্টেও পড়েছে। দেশের রেলের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পে এমন গড়িমসি কাম্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ সম্ভাবনা রয়েছে নানা জটিলতার। 3/4 বেশি কিন্তু হয়ে গেছে। সেই 3/4 যে রিটার্নটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না, কারণ এই 1/4 না হওয়া পর্যন্ত কাজ বুঝে নেওয়া, সেই কাজ ভালোভাবে হচ্ছে কিনা সেগুলো সুপারভাইজ করা, এই সবগুলা মিলে রেলওয়ের সেই জনবল থাকা প্রয়োজন। আপাতত কাজ ব্যাহত হলেও সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস দিচ্ছেন কর্তৃপক্ষ। সময় এবং বাস্তব অবস্থার তুলনায় আমরা একটু বোধহয় এগিয়ে আছি। আমি মোটামুটি নিশ্চিত যে নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যাবে। জুলাই 2014-তে শুরু হয় ঢাকা চট্টগ্রাম রুটের ডাবল লাইন প্রকল্পের লাকসাম আখাউড়া অংশের কাজ। বলা হচ্ছে এই ডাবল লাইনের কাজ শেষ হলে গতি আসবে রেলে, অথচ যে গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে হচ্ছে না। আর তাই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রতি নজরদারি বাড়াতে রেলওয়েকে তাগিদ দিচ্ছে বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণে অনিয়মের কারণে হাওর অঞ্চলের কৃষির উপর নির্ভরশীল পরিবারগুলো এখন দিশেহারা। পরপর দুবার বছরে একমাত্র ফসল হারিয়ে ভিন্ন পেশা বেছে নিতে এলাকা ছাড়ছেন অনেক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকার সহায়তা কর্মসূচি চালু করলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ হাওরবাসীর। ইকরামুল কবিরের 4 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব আজ। সঙ্গে ছিলেন হিমাদ্রি শেখর ভদ্র, ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমেদ চৌধুরী। প্রায় আমি 200 মণ ধান পাই, জোর করে একটা উঙ্গা করতে পারছি না, এর মধ্যে গেছে ফাঁকলে লাঙালি করতেছি। 200 টাকা দিব, দিলে পরে খুশি চালানো বাচ্চা লইয়া খাইব। সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর পাড়ের এই কৃষকের আকুতি বলে দিচ্ছে তারা কতটা অসহায়। এমন করুণ দশা হাওর পাড়ের মানুষের ঘরে ঘরে। কৃষকেরা নিজের খাদ্য নিয়ে যতটা চিন্তিত, ততটাই চিন্তিত ঋণে কেনা গবাদি পশুর খাদ্য নিয়েও। পচাগুলা আমরা শুকাই রাখতেছি যাতে ওই গরুর আমরা খাদ্য দিতে পারি। গত বছরের তো সমস্যা রয়েছে, এবার করলাম 10 কি আর ঋণ ফিন করিয়া এটিও কাটতে পারছি না, তলে গেছে। বারবার বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষকেরা অন্যত্র পাড়ি জমাচ্ছেন। একটা নীরব মাইগ্রেশন চলতেছে, মানুষ
তাদের গ্রাম থেকে তারা ঢাকার দিকে, গাজীপুরের দিকে, রাঙামাটির দিকে, ভোলাগঞ্জের দিকে প্রতিদিন শতাধিক মানুষ চলে যাচ্ছে। জেলার হাওরের প্রায় 90% ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকার সহায়তা কর্মসূচি চালু করেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছে হাওরবাসী। 13 চাল নাই আমরা জায়গা এই তো আজ 3 দিন ধরে একবার ঘুরে যাইতেছি, আজ কি পায়াম কেন আশা নাই, ঘুরে যাই তারাই অসুবিধা হয়ে খবর নাই শেষ। 1,50,000 ভিজিএফ কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এবং প্রান্তিক চাষি দুস্থ মানুষ তারা 30 কেজি চাল এবং 500 করে টাকা তারা পাবে। জেলার 88টি ইউনিয়ন এবং পৌর এলাকার 9টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন 1 টন চাল 15 টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। অকাল বন্যায় কৃষির উপর নির্ভরশীল সুনামগঞ্জের প্রায় 4 লাখ পরিবার ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের সহায়তার জন্য সরকার 1.5 লাখ ভিজিএফ কার্ড সহ নানা ধরনের খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এই নিরাপত্তা কর্মসূচির পরিধি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। 2017-18 অর্থ বছরের বাজেট নিয়ে সচিবালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেয়ার কে আছে এখন? ভিএটির 37 এবং কাস্টম ইনকাম ট্যাক্স ভিএটি হলো স্যার আমাদের এবছরের যে টার্গেট 37, সেটা 37% হলো ভিএটি, আর ইনকাম ট্যাক্স দিচ্ছে 36%, আর যেটা বাকি যেটা এটা স্যার 23%, 4% এটা হলো কাস্টম ডিউটি। 37% from 32,000 taxpayers. 32,000 taxpayers. তো এটা যখন সে 5 লক্ষ হয়ে যাবে 8 লাখের মধ্যে, তখন তো টাকা রাখারও জায়গা পাবেন। এখানে স্যার একটু স্যার আপনি যেটা বলেছিলেন আমি একটু ওনার প্রশ্নের একটু বলে দিই যে আমাদের কিন্তু পরিকল্পনা আছে নতুন ব্যাচে আগামী 5 বছরের মধ্যে 2017-18 অর্থ বছরের বাজেট নিয়ে সচিবালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। ক্রয় পর্যায়ে রডের কাঁচামাল এমএস স্ক্র্যাপ ও স্পঞ্জ আয়রনের উপর মূল্য সংযোজন কর ভ্যাট আরোপ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ অটো রি রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন বাংলাদেশ রি রোলিং মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন, রিহ্যাব, ক্যাব সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় নেতারা জানান 15% ভ্যাট আরোপ করা হলে প্রতি মেট্রিক টন রডের দাম 7,500 টাকা বেড়ে যাবে, যা অবকাঠামো নির্মাণ সহ আবাসন খাতের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেন তারা। স্টিলের ক্ষেত্রে ফ্ল্যাট হারে 15% মূল্য সংযোজন কর আরোপ করা হলে প্রতি মেট্রিক টন বাজার মূল্য, অর্থাৎ বর্তমান বাজার মূল্য আপনারা জানেন মোর এন্ড লেস প্রায় 50,000 টাকা রটের মূল্য আছে। এই ভ্যাট যদি কার্যকরী হয় তাহলে 7,500 টাকা যোগ হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে জয়ী হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহ সব ধরনের ব্যবসার জন্য উন্মুক্ত পরিবেশ নিশ্চিতে বহুমুখী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএ ভবনে আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান পরিষদের শীর্ষ নেতা মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় রপ্তানিমুখী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আগামী 14 মে 2017-18 ও 2018-19 মেয়াদকালের জন্য এফবিসিসিআই পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব যার থেকে আমরা সবাই রপ্তানিকারক সমিতি সমূহ আমরা কিছুদিন আগে চিটাগাং গিয়েছেন। চট্টগ্রামে ক্ষমতার পালা বদলে বারবার মেয়র পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি সাধারণ মানুষের ভাগ্য। প্রতি বছর বর্ষা আসলেই জলাবদ্ধতার অভিশাপ থেকে যেন নগরবাসী মুক্তি নেই। তেমনি দীর্ঘদিনেও নগরীতে নতুন কোনো খাল খনন করা যায়নি। এতে সামান্য বৃষ্টিতেই ডুবছে নগরীর নিচু এলাকা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে পার্থপ্রতিম বিশ্বাসের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব।
60 লাখ মানুষের এই নগরে সবচেয়ে বড় অভিশাপ জলাবদ্ধতা। 1994 থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির সমর্থন নিয়ে এম মঞ্জুর আলম দায়িত্ব পালন করেছেন, আর এখন দায়িত্বে আছেন আওয়ামী লীগের আজম নাসির উদ্দিন। জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে সবাই ক্ষমতায় আসলেও পরিবর্তন হয়নি নগরবাসীর ভাগ্য। 1995 সালের মাস্টার প্ল্যানে 3টি নতুন খাল করার প্রস্তাবনা থাকলেও একটিও বাস্তবায়িত হয়নি। তবে সিটি মেয়রের দাবি, প্রকল্প অনুমোদন হলেও অর্থ ছাড় না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। অর্থ ছাড় যদি না হয় এবং টাকাগুলো যদি একসাথে পাওয়া না যায়, তাহলে তো আমরা তো কোনো পদক্ষেপ নিতে পারছি না। কারণ জায়গা অধিগ্রহণই না হলে আমি পরবর্তী কাজগুলো, সিভিল ওয়ার্কসগুলো কিভাবে সম্পাদন করবে। আমরা ফেজ বাই ফেজ এটা বাস্তবায়ন করার একটা সিদ্ধান্ত নিয়েছি। সিটি কর্পোরেশনের সাথে সংশ্লিষ্ট সরকারের অনেকগুলো বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবেই সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। যদিও মেয়রকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমন্বয়টি কাগজে পত্রে মাত্র। কারণ বিভিন্ন বিভাগের প্রধানরা কেউই মেয়রের কাছে দায়বদ্ধ নয়। এই কারণেই কোনো মেয়র পারেন না এবং সকল কাজগুলি সিটি কর্পোরেশনে করার এক্সপার্টিসও নেই। এমনি একটা অবস্থাতে সিটি কর্পোরেশনের পক্ষে কোনোভাবেই ড্রেনেজ অবস্থাতে এই প্রবলেমটাকে শুধু প্রলেপ দিতে পারবেন, আমার সংকটের তীব্রতাটাকে কমিয়ে রাখতে পারবেন। টোটাল সমস্যার সমাধান করা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়। নগরীতে ছোট বড় মিলিয়ে 30টিরও বেশি খাল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চাকতাই খাল, রাজাখালী খাল, বন্দর এলাকার মহেশ খাল, পতেঙ্গা এলাকার গুপ্ত খাল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং উৎপাদনের সঙ্গে যারা সরাসরি জড়িত বা দেশ গঠনে যারা জড়িত, যারা শ্রম দিচ্ছে, যারা খেটে খাচ্ছে, তাদের ভাগ্য পরিবর্তন বা তাদের কাজের কর্মস্থানের নিরাপত্তা এবং তাদের পরিবারের যাতে অন্তত একটু সহায়তা পায় কোনো বিপদ আপদে, সেটাই আমাদের মূল লক্ষ্য। কাজে আমরা এই শ্রমজীবী মানুষের কল্যাণের দিকে বিশেষভাবে দৃষ্টি রেখে সকল পদক্ষেপ নিয়ে থাকি এবং কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করেছি। কারণ শ্রমিকদের ন্যূনতম মজুরি আমরা বৃদ্ধি করে দিয়েছি। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, চিকিৎসা এবং প্রশিক্ষণ সহ অনেক বাস্তবমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। কারণ আমরা দেশকে উন্নত করতে চাই, টেকসই উন্নয়নে নিতে চাই। আর তাহলে আমাদের যারা শ্রম দেবে তাদেরও ট্রেনিংয়ের প্রয়োজন আছে, প্রশিক্ষণের প্রয়োজন আছে, যাতে তারা দক্ষতার সাথে কাজ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সে কারণেই আমরা বাস্তবমুখী টেকসই বিভিন্ন কর্মসূচি হাত গ্রহণ করেছি, যার ফলে আমাদের শ্রমিকদের দক্ষতা উন্নয়ন হচ্ছে। আগে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো, জানতই না কি কাজ করতে হবে, কিন্তু তারা সেখানে যে বিপদে পড়তো। এখন অনলাইনে শ্রমিকরা তারা এখানে রেজিস্ট্রেশন করতে পারে, ট্রেনিংয়ের ব্যবস্থা হয়, তারপর আমরা পাঠাই। কাজে আমাদের দেশের শ্রমিকদেরও বিভিন্ন খাতে, প্রাতিষ্ঠানিক অথবা অপ্রাতিষ্ঠানিক সকল খাতেই যে যারা শ্রম দেবে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করা, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সেদের লক্ষ্য রেখেও আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং কর্মক্ষেত্রটা যেন শান্তিপূর্ণ নিরাপদ থাকে সেদিকটাও বিশেষ করে দৃষ্টি দেওয়া উচিত। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, স্বাধীনতার পরপর তিনি আমাদেরকে একটি সংবিধান উপহার দিয়েছেন। সেই সংবিধানেও তিনি এই শ্রমজীবী মানুষের কথা কিন্তু বলে গেছেন। আর 73 সালে 15 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছিলেন, সেই ভাষণে তিনি যেটা বলেছিলেন, 1973 সাল ঠিক স্বাধীনতার পরপর তিনি 72 সালে দায়িত্ব নেন। তারপরে 73 সালে তিনি আমাদের সেই বিজয় দিবসের ঠিক প্রাক্কালে যে বক্তব্য রাখেন, সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, আমি যে সুখী ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সংগ্রাম করেছি এবং দুঃখ নির্যাতন বরণ করেছি এবং সেই বাংলাদেশ এখনো আমার স্বপ্নই রয়ে গেছে। গরিব, কৃষক ও শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে ততদিন আমার মনে শান্তি নাই। এই স্বাধীনতা আমার কাছে তখনই প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলাদেশে কৃষক, মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। আনকোট। এই যে জাতির পিতার বক্তব্য, এই বক্তব্য
শ্রমটাই আমরা আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন, কৃষক, শ্রমিক অথবা আমাদের মেহনতি মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা, এটাই হচ্ছে আওয়ামী লীগের নীতি, আর এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতা চেয়েছিলেন শোষণমুক্ত সমাজ গঠন করতে, এবং সেদিকে লক্ষ্য রেখে তিনি 72 সালে শ্রম নীতি প্রণয়ন করেন। এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার। এই স্বাধীন দেশটা যেটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আর দীর্ঘদিন সেই পাকিস্তানি দ্বারা শোষিত একটা প্রদেশ ছিল, কিন্তু এই রাষ্ট্রকে তিনি গড়ে তুলে যান তার দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি শ্রেণী পেশার মানুষের কল্যাণে তিনি আইন, নীতিমালা, বিধিমালা করে যান এবং প্রতিটি কাজ তিনি কিন্তু সম্পন্ন করে যান। 1972 সালে শ্রম নীতি প্রণয়ন করেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, সেই যুদ্ধবিধ্বস্ত দেশে যে সমস্ত শিল্প ছিল তার অধিকাংশের মালিক ছিল লোক পাকিস্তানিরা। তারা এই দেশে চলে যায়, কলকারখানাগুলি ফেলে রেখে যায়। জাতির পিতা স্বাধীনতার পর যেখানে টাকা পয়সার প্রচন্ড অভাব, 1 কোটির উপর মানুষ শরণার্থী, 3 কোটি মানুষের গৃহহারা পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে, রাস্তাঘাট, পুল, ব্রিজ সব ধ্বংসপ্রাপ্ত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, পেগোডা, গির্জা সবই ধ্বংসপ্রাপ্ত। ওই গোলায় 1 ফোঁটা খাদ্য নাই। এই অবস্থায়ও তিনি কিন্তু দেশের কল্যাণের জন্য যেগুলি কাজ করে গেছেন, আমাদের অবাক লাগে যে তিনি কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত কাজ তিনি করে গেছেন। তিনি সেই কলকারখানাগুলি সেগুলিকে তিনি জাতীয়করণ করে, ঠিক মা যেমন তার অসুস্থ সন্তানকে লালন পালন করে সেবা শুশ্রূষা করে বড় করে, ঠিক সেইভাবে তিনি এই শিল্প কলকারখানাগুলি চালু করে দেন। অনেকেই তখন প্রশ্ন করতো, আমার মনে আছে, এটা লাভজনক না, ওটা লাভজনক না, কিন্তু তিনি কি বলতেন? তিনি বলতেন যে কি লাভজনক কিনা আমি জানি না, কিন্তু আমার শ্রমজীবী মানুষ কিছু কাজ করে তারা চলতে পারছে, খেতে পারছে, সেটাই আমার কাছে সব থেকে বড় বিষয়, সেটাই আমার কাছে বিবেচ্য। এই কথাটা তিনি সবসময় বলতেন। তিনি বলতেন যে আমি আগে দেখি যে আমার শ্রমজীবী মানুষ তারা অন্তত কাজ করার জায়গা পাচ্ছে। সেই কলকারখানাগুলি জাতীয়করণ করে তিনি চালু করেন, মে দিবসে সরকারি ছুটি দেন এবং মজুরি কমিশনও গঠন করে দেন। কাজে আমাদের সেই লক্ষ্য আমরা অর্জন করতে চাই, জাতির পিতার সেই আদর্শ বাস্তবায়ন করতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। বাংলাদেশ শ্রম আইন 2013 আমরা প্রণয়ন করেছি, যেটা শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই 2006 আইন আমরা সংশোধন করে 2013 আমরা পাশ করে দিয়েছি। বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 আমরা প্রণয়ন করেছি, এবং যে সমস্ত কলকারখানা বিএনপি বন্ধ করে দিয়েছিল তার অধিকাংশ চালু করে দিয়েছে, আর যেগুলি চালু করা সম্ভব নয় সেখানে আমরা ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি এবং নতুন নতুন শিল্প আমরা গড়ে তুলছি। সারা বাংলাদেশে আমরা 100টা শিল্পাঞ্চল করে দিচ্ছি, যেখানে বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে, আমাদেরও দেশের উন্নতি হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সংশোধন আইন 2013 এবং এর বিধিমালাও আমরা প্রণয়ন করে দিয়েছি, এবং এই আইনের আওতায় কিন্তু প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত সকল ধরনের শ্রমিকদেরই কল্যাণ এবং সুরক্ষা এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা, সেইগুলি কিন্তু আমরা এখানে নিশ্চিত করে দিয়েছি। এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল আমরা গঠন করেছি। 2009 যখন আমরা সরকার গঠন করি তখন আমরা দেখেছি মাত্র 8,44,000 টাকা ছিল এই তহবিলে, এখন তা প্রায় 200 কোটি টাকার মতো এই তহবিলে জমা হয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং কোম্পানি এখানে তাদের মুনাফার একটা অংশ তারা এই শ্রমিকদের কল্যাণে দান করছে, আর না হলে কি হবে সেটা আপনারা একটু আগে শুনেছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা এই তহবিল থেকে এই পর্যন্ত বিভিন্ন খাতে কর্মরত 1000-এরও বেশি শ্রমিককে প্রায় 5.5 কোটি টাকার কল্যাণ, গোষ্ঠী বীমার প্রিমিয়াম ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে কোনো খাতে নিয়োজিত শ্রমিক ভাই বোন তাদের সন্তানদের উচ্চ শিক্ষা দিতে চান, কারণ আমরা শিক্ষার উপর আমরা জোর দিয়েছি। বিনা শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে।
আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। রাজশাহীর গোদাগাড়িতে ঘিরে রাখা বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে 5 জঙ্গি নিহত, গুলিবিদ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু, 4 পুলিশ আহত। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রেকর্ড 15 লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল, তবে এখনও করের আওতার বাইরে রয়ে গেছে বেশি আয়ের অনেকেই, ভীতি দূর করার তাগিদ। হাওড় অঞ্চলে জীবিকার তাগিদে এলাকা ছাড়ছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা, বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। সরকারি কার্যক্রম অপ্রতুল, অভিযোগ হাওড়বাসীর। কাজের ধীর গতিতে অনিশ্চয়তায় ঢাকা চট্টগ্রাম রেল রুট ডাবল লাইনের ভবিষ্যৎ, প্রকল্প পরিচালকের নানা অজুহাত, পুরো প্রকল্প ঝুলে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞের। এবং সঠিক সময়ে যত্ন নেয়ায় রাজশাহীর বাগানে এখন থোকায় থোকায় কাঁচা আম, রপ্তানিযোগ্য আম উৎপাদনে ফুড ব্যাগের আমদানি শুল্ক কমানোর দাবি। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।